আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী 11 থেকে 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বরে বলা আছে, একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত? উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ একটি সারণী দেওয়া আছে। এই সারণীতে 100 জন শ্রমিকের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখান থেকে শ্রমিকদের মাসিক মজুরির গড় কত সেটা বের করতে হবে এবং উপাত্তগুলোর আয়তলেখ আঁকতে হবে। তো এখানে প্রশ্ন কিন্তু দুইটা করা হয়েছে। তো আমরা প্রথমত মাসিক মজুরির গড় কত সেটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটু সারণীটা ভালোভাবে লক্ষ্য করতে হবে। মাসিক মজুরি শত টাকায়, তার মানে 51 শত থেকে 55 শত টাকা, এরূপ শ্রমিকের সংখ্যা হচ্ছে 6 জন, এবং 56 শত থেকে 60 শত টাকায় মজুরির মধ্যে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 20 জন, এবং 61 শত থেকে 65 শত টাকার মাসিক মজুরি এরূপ শ্রমিকের সংখ্যা 30 জন। এইভাবে 86 শত থেকে 90 শত টাকার মধ্যে মাসিক মজুরি 4 জন। তো উপরেরটা আমরা শ্রেণী ব্যাপ্তিও ধরতে পারি এবং নিচেরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা দ্বারা 51 শত থেকে 55 শতর মধ্যে কতজন আছে এরূপ শ্রমিকের সংখ্যা নির্দেশ করে। তো এগুলো হচ্ছে গণসংখ্যাটা হচ্ছে শ্রমিকের সংখ্যা নির্দেশ করা। তো দেখো, এখান থেকে আমাদের বের করতে হবে কি মাসিক মজুরির গড়। তো গড় নির্ণয়ের জন্য আমাদের একটা ছক আছে নির্ধারিত, এই ছকটা ব্যবহার করব। এখানে দেখো, এই সারণীতে দেওয়া আছে মাসিক মজুরি। তো আমরা মাসিক মজুরিটা এখানে তুলে নিয়েছি, মাসিক মজুরি 100 টাকায়, এবং নিচ দিয়ে দেওয়া আছে আরেকটা কলামে হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যাটাও আমরা এখানে একটা গণসংখ্যার ঘর করেছি। গণসংখ্যাকে এফআই দ্বারা নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয়। তো এই সাইড দিয়ে আমরা গণসংখ্যা যেমন 6, 20, 30, 15, 11, 8, 6, 4 এই গণসংখ্যাগুলো আমরা এখানে উঠিয়ে নিয়েছি। 6, 20, 30, 15, 11, 8, 6, 4 এই গণসংখ্যাগুলো আমরা কি করলাম, তুলে নিলাম। এবার এখানে দেখো যে আছে মাসিক মজুরি 100 টাকায়, 51 শত থেকে 55 শত, এভাবে 86 শত থেকে 90 শত এই মাসিক মজুরির 100 টাকায় আমরা তুলে নিয়েছি। 51 শত থেকে 55 শত, এইভাবে 86 শত থেকে 90 শত। তো এই দুইটা ছক আমরা বা কলাম আমরা হচ্ছে ছকেই পাবো। তোমাদের এক্সট্রা দুইটা ছক করতে হবে। সেটা কি, যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে যেমন 51 থেকে 55 শত, তো এর আমাদের শ্রেণীর মধ্যমান বের করতে হয়। তো দেখো, এটা শ্রেণীর মধ্যমানের ঘর। আর এখানে আছে এফআই এক্সআই। এফআই মানে কি, এফআই মানে গণসংখ্যা, আর এক্সআই মানে শ্রেণীর মধ্যমান। তো গণসংখ্যা আর মধ্যমান গুণ করে যে গুণফলটা হবে সেটা লেখার জন্য একটা কলাম, অর্থাৎ এই কলাম। তো এখানে শ্রেণীর মধ্যমানটা আমরা শুরুতে বের করব। তো শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে কি, শ্রেণীর মধ্যমান বের করতে হলে তোমাকে এক কাজ করতে হবে। সেটা হলো, যে শ্রেণীর মধ্যমানটা বের করবো সেই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমান পাবো। তো এখানে আছে নিম্ন সীমা কত, 51। 51 যোগ এর সাথে কত আছে, 55 আছে। তো দুইটা যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান। তাহলে কত পাইলাম, 53। তো এই 53টা হচ্ছে শ্রেণীর মধ্যমান। আবার অনুরূপভাবে তুমি 56 আর 60 যোগ করো। 56 যোগ হলো 60, একে আবার আমরা ভাগ করবো ক দ্বারা, 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে পরবর্তী শ্রেণীর মধ্যমান 58 পাবো। তো এখানে আমরা দেখো তো কত করে ব্যবধান আছে, শ্রেণী ব্যবধান কত করে। 51 থেকে গণা শুরু করতে হয়, 51, 52, 53, 54, 55। এবার 56-র পর থেকে 60 পর্যন্ত গণি। 56, 57, 58, 59, 60। তার মানে 1, 2, 3, 4, 5। তার মানে 5 করে শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি 5 করে যদি শ্রেণীর মধ্যমানের সাথে যোগ করি তাহলে তার পরবর্তী শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। তার মানে এই যে 58 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত পাবো, 63।
তো এই যে 61 থেকে 65 শ্রেণীর মধ্যমান পাইছি। 63-র সাথে আবার যদি শ্রেণী ব্যাপ্তির 5 যোগ করি তাহলে পাবো আমরা কত, 68। এই 66 থেকে 70 শ্রেণীর মধ্যমান। এবার এই 68-র সাথে শ্রেণী ব্যাপ্তির যদি 5 যোগ করি তাহলে পাবো কত, 73। 71 থেকে 75 শ্রেণীর মধ্যমান, এবং এই 73-এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে পাবো কত, 78। 78-এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে পাবো হচ্ছে 83। 83-র সাথে যদি আবার 5 যোগ করি তাহলে পাবো 88। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ শ্রেণীর মধ্যমান। তো এখন আমরা কি করলাম, শ্রেণী ব্যাপ্তি বারবার যোগ করে করে তার পরবর্তী শ্রেণীর মধ্যমানটা বের করলাম। তো তোমরা লাস্টেরটা যাচাই করে দেখতে পারো যে আসলে আমাদের এইভাবে শ্রেণীর মধ্যমানটা বের করা ঠিক আছে কিনা। এটা যাচাই করার জন্য লাস্টের এই যে সর্বনিম্ন মান শ্রেণীর, তার মানে সর্বনিম্ন মান কত, 86। 86-র সাথে আমরা যোগ করব কত, সর্বোচ্চ মান হলো 90। এই দুটা যোগ যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কিন্তু পরবর্তী শ্রেণীর মধ্যমান পাবো। তো 88। তো দেখো যে এখানে 88 পাইছি আমরা। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফ আই এক্স আই, এই কলামটা আমাদের পূরণ করতে হবে। তো এখানে পূরণ করার জন্য আমাদের যে কাজ করব সেটা হচ্ছে এফ আই এক্স আইটা গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা গুণ করব, অর্থাৎ এই যে 6 আর এখানে 53 গুণ করব, গুণ করে যে গুণফলটা পাবো সেটা এখানে বসাবো। তো এফ আই এক্স আইটা কি করে পেলাম, আমরা এই যে 53 আর 6 গুণ করে এই যে গুণফলটা যেটা পেলাম সেটা এটা। এরপর 58-র সাথে 20 গুণ করে এটা পাইছি। 63-র সাথে 30 গুণ করে 1890 পাইছি। 68-র সাথে 15 গুণ করে 1020 পাইছি। 73-এর সাথে 11 গুণ করে আমরা পাইছি 803। 78-এর সাথে 8 গুণ করে আমরা পাইছি 624। 83-র সাথে 6 গুণ করে আমরা পাইছি 498। 88-র সাথে 4 গুণ করে আমরা পাইছি 352। আর এই সবগুলা খারাপভাবে যোগ করে আমরা পাইছি সামেশন অফ এফ আই এক্স আই সমান হচ্ছে 6665। আর এন সমান গণসংখ্যা অর্থাৎ শ্রমিকের সংখ্যা 100 জন। এবার গড় বের করতে হবে। যেখানে বলে দেওয়া আছে দেখো যে মাসিক শ্রমিকদের মাসিক মজুরির গড়। তাহলে এখন আমরা শ্রমিকদের মাসিক মজুরির গড়টা বের করে দিতে পারবো। অতএব মাসিক মজুরির গড়, তো গড় এক্স বার দিতে পারো। এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই কত, এন। তো সামেশন অফ এফ আই এক্স আই সমান কত পাইলাম, সামেশন অফ এফ আই এক্স আই সমান পাইলাম হচ্ছে 6665। আর এন, এন এর মান কত, এন এর মান 100, অর্থাৎ গণসংখ্যা বা শ্রমিকের সংখ্যা 100। এখন আমরা ভাগ করে দেব কত, 6665-কে ভাগ করব হচ্ছে কত দ্বারা, 100 দ্বারা। তো ভাগ হচ্ছে 100 সমান হচ্ছে 66.65 এত শত টাকা। এটা শত হবে, শত টাকা। যেহেতু এখানে শত টাকায় প্রকাশ করা আছে, এই যে দেখো শত টাকায় কিন্তু প্রকাশ করা আছে, শত টাকায়। তো এটাই হচ্ছে আমাদের শ্রমিকদের মাসিক মজুরির গড়। অতএব শ্রমিকদের মাসিক মজুরির গড় 66.65 শত টাকা। এটা প্রায় লিখতে পারো, যেহেতু দশমিকের হিসাব আছে সেহেতু আমরা প্রায় লিখব। তো এটা হচ্ছে আমাদের 14 নম্বরের সারণী থেকে শ্রমিকদের গড় নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা পরবর্তীতে এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব। এবার আমরা উপাত্তগুলোর আয়তলেখ অঙ্কন করব। তো দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী প্রয়োজন হয়। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। তো সারণীতে তোমাদের এই যে মাসিক মজুরি এবং গণসংখ্যাটা দেওয়াই থাকবে, এক্সট্রা একটা ঘর করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম হচ্ছে কি, তোমরা যেই শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করবে সেই শ্রেণীর ক্ষেত্রে সর্বনিম্ন শ্রেণী কত, 51।
এখান্ন থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 0.5, এটা বিয়োগ করব, তাহলে কত পাবো? 50.5 পাবো। এবং সর্বোচ্চ যে শ্রেণীর সীমা আছে, সর্বোচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। তো সর্বোচ্চ সীমা কত? 55। তো 55 সাথে যোগ করব আমরা 0.5, তাহলে পাবো কত? 55.5, 55.5 পাবো। তো এভাবেই প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে সর্বনিম্ন সীমা থেকে 0.5 বাদ দেবো আর সর্বোচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। এটাই আমরা কাজ করব। এখানে 56 থেকে যদি 0.5 বাদ দাও তাহলে পাবো আমরা 55.5, এবং 60-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 60.5। এরপর 61 থেকে 0.5 বাদ দিলে 60.5 পাবো, এবং 65-র সাথে 0.5 যোগ করলে 65.5 পাবো। এভাবে 66 থেকে আমরা 0.5 বাদ দিলে 65.5 পাবো, এবং 70-এর সাথে 0.5 যোগ করলে 70.5 পাবো। এরপর 71 থেকে 70.5 বাদ দিলে 70.5 পাবো, এবং 75-এর সাথে 0.5 যোগ করলে 75.5 পাবো। এরপর হবে 75.5, 80-র সাথে 0.5 যোগ করলে 80.5, এবং 81 থেকে 0.5 বাদ দিলে 80.5, আর 85-র সাথে 0.5 যোগ করলে 85.5। এরপর 86 থেকে 0.5 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 85.5, এবং 90-এর সাথে 0.5 যোগ করলে 90.5। এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এবার আমরা গ্রাফ কাগজে বা ছক কাগজে আমরা এখন আয়তলেখটা অঙ্কন করব। তো দেখো এখানে একটু কিছু কথা তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক ধরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যার স্থাপন করে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 50.5 ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা এই কথাটা আরো ক্লিয়ার হতে পারবে আমরা যখন ছক কাগজটা ব্যবহার করব। তো দেখো এখানে আমরা ছক কাগজটা ব্যবহার করার চেষ্টা করি। প্রথমত আমাদের এই ছক কাগজ নিতে হবে। নেওয়ার পর স্কেল ধরে, এই যে আমি এখানে তোমাদের কলম দিয়ে এই ছক কাগজটা আঁকিয়ে দেখা দিচ্ছি যাতে তোমাদের দেখতে স্পষ্ট সুবিধা হয় এজন্য, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে। তো এটাকে বলা হয় অনুভূমিক রেখা বা এক্স অক্ষ, আবার তুমি শয়ন রেখাও বলতে পারো এক্স, আর এটা হচ্ছে তোমার এক্স প্রাইম বা এক্স অক্ষ বলতে পারো। আর লম্বাভাবে বা খাড়াখাড়িভাবে একটা রেখা টানা হয়, এটাকে বলা হয় উলম্ব রেখা বা লম্ব রেখা। সংক্ষেপে তুমি এটাকে ওয়াই অক্ষ বলতে পারো। তো এটা হচ্ছে ওয়াই, ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে এই যে এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু ও। আচ্ছা, এবার আমাদের কাজ শুরু করতে হবে। সেটা কি? এই যে এখানে বলা হয়েছে ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার মানে ছক কাগজের এক্স অক্ষ কোনটা? এই যে এটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আচ্ছা, আর এই যে উলম্ব রেখা যেটা বা লম্ব রেখা সেটাকে বা ওয়াই অক্ষ বলতে পারো, এটা এই বরাবর আমরা গণসংখ্যা লিখব, গণ সংখ্যা।
আচ্ছা দেখো, আমরা শুরুতে ভাঙ্গা ঘর, এই যে শূন্য থেকে এ পর্যন্ত এইভাবে এটা ভাঙ্গা ঘর বোঝাবো। এই ভাঙ্গা ঘর মানে তোমাদের আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে, যে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়। তো এটা ভাঙ্গা অংশ। তো এখান থেকে আমরা দিব যেটা এই মুখে আমরা লিখি একটু, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে। যে 50.5। এরপর দেখো শ্রেণীসীমাটা আমরা বসাবো এখানে। শ্রেণীসীমা কত কত আছে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী 50.5 দিলাম। এরপর 55.5, মানে এই সাইডটা নিবে, এই সাইডের দরকার নেই, এই সাইডটা নিতে হবে, এই সাইড বরাবর বসাতে হবে। তাহলে এখানে 55.5, এরপর 60.5, 65.5, 70.5, 75.5, এরপর 80.5, 85.5। তো দেখো এখানে 85.5 পর্যন্ত আছে, তো আমরা 85.5 পর্যন্ত নিলাম। এখন আমাদের গণসংখ্যাটা লিখতে হবে। তো 5 ঘরকে এক একক ধরা হয়েছে, তার মানে 5টা ঘর অতিক্রম করলে আমরা 5 লিখতে পারবো। এখানে 10, 15, 20, আবার 5 ঘর উপরে উঠলে 25, আবার 5 ঘর উপরে উঠলে 30, এইভাবে উপরে উঠতে হবে। তো আমরা যখন গণসংখ্যার হিসাবটা করব তখন আমরা এই যে এই খারাপভাবে গুনবো, আর যখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমার হিসাব করব তখন আমরা এই যে এই মুখে যাব। তো আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা তৈরি করলাম, এই সারণী থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা আছে 50.5, এখানে গণসংখ্যা কত? 6। তো দেখো এখানে আমরা 50.5-এর ঘরে আসলাম, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখান থেকে আছে কত? শ্রেণীসীমা আছে, গণসংখ্যা হচ্ছে 6। তো গণসংখ্যা গুনতে হলে উপরমুখে গুনতে হবে। তো এখানে 1, 2, 3, 4, 5, এক ঘর উপরে উঠতে হবে 6 এ পর্যন্ত। তো এ পর্যন্ত আমরা এটা ভালো করে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে স্কেল ধরে তোমরা রোল দিয়ে দাগাবে সুন্দর করে। এই যে এটা আমাদের 6 ঘর পর্যন্ত গেল। এরপর কি আছে? এরপর দেখো 55.5-এর ঘরে গণসংখ্যা 20। তো 55.5 গণসংখ্যা হচ্ছে 20, তাহলে যে একটা করে বড় বর্গের মধ্যে 5টা করে ঘর আছে, তার মানে এক ঘর যদি আমরা বড় বর্গটা অতিক্রম করি তাহলে 5 ঘর অতিক্রম করতে পারবো। তাহলে এখানে 5, 10, 15, 20 এ পর্যন্ত, যেটা 20। এখন এটাকে আমরা কি করব, যে এইভাবে ধরে স্কেলটা ধরে সুন্দর করে টেনে দিবে, এই বরাবর টানতে হবে। এরপর 60.5-এর ঘরে আছে গণসংখ্যা 30। তো এখানে 60.5 এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা কত? 30। তো গণসংখ্যা 30 হতে হলে উপরে যেতে হবে। তাহলে এখানে 5 ঘর, 10 ঘর, 20 ঘর, 15 ঘর, 20 ঘর, 25 ঘর, 30 ঘর, এই যে এ পর্যন্ত 30। অথবা তুমি এখানেও 30 দেখে নিতে পারো। তাহলে এখন টানতে হবে এটা স্কেল ধরে, এই বরাবর টানো। আচ্ছা, এরপর আমরা যাই হলো 65.5-এর ঘরে গণসংখ্যা কত? 15। তো দেখো এখানে 65.5 গণসংখ্যা 15, 5, 10, 15 এ পর্যন্ত। এখানে স্কেল ধরে টানতে হবে আবারও। বরাবর টান দিতে হবে। এরপরে হচ্ছে 70.5-এর ঘরে গণসংখ্যা 11। তো এখানে আমরা 70.5-এর ঘরে গণসংখ্যা 11 যাব। তো এখানে 5, 10, এক ঘর উপরে উঠি তাহলে আমরা 11 পেয়ে যাবো। এটা হচ্ছে 11।
আচ্ছা, এর পরেরটাতে যাই। 75.5-এর ঘরে গণসংখ্যা 8। 75.5-এর ঘরে গণসংখ্যা 8, তার মানে এখানে 5, 6, 7, 8 এ পর্যন্ত এটা টানতে হবে। তো তোমরা সুন্দর করে টানবে যাতে একটা ঘর আরেকটার সাথে না যায়। আমারটা প্রায় অনেকটাই হয়তো বা সমস্যা হচ্ছে। এরপরে 80.5-এর ঘরে গণসংখ্যা 6, তার মানে 80.5-এর ঘরে গণসংখ্যা 6, এই যে 5 আর 1 ঘর উপরে, তাহলে 6 এটা। এখন এটাকে এ পর্যন্ত টানি আমরা। আচ্ছা, এরপরে কি আছে? 85.5-এর ঘরে গণসংখ্যা 4। 85.5-এর ঘরে গণসংখ্যা 4, তো 4 ঘর এখানে দেখো, এখানে 5 ঘর, 1 ঘর নিচে নামলে আমরা পাবো 4 এটা। তো এরপর তোমরা রোল দিয়ে এটা সুন্দর করে ভরাট করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমি এখানে তোমাদের কালারিং পেন দ্বারা আঁকিয়ে দিচ্ছি, তো তোমরা কালারিং ব্যবহার করবে না, তোমরা রোল ব্যবহার করবে। এভাবে আগে মাথাগুলো আগে সুন্দর করে টেনে নেবে যাতে বাইরে না যায়। এরপর একটু ঘুরিয়ে নাও, এভাবে ঘুরিয়ে নিয়ে এটা সুন্দর করে দিয়ে দাও। আচ্ছা, একটু এইভাবে একটু ঘুরিয়ে নিই, ঘুরে নিয়ে এই সাইডটা টানি। আচ্ছা, নিচে একটু সাইড টানো, এইভাবে ঘুরিয়ে নাও। এখন ভিতর কারাগুলো এখন তুমি ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো তুমি পূরণ করে দাও। এই তো দেখো, এই তো আমাদের এখন একটা আয়তলেখ অঙ্কন করা হয়ে গেল। তো এখন এটাকে সুন্দর করে তোমরা এর নিচে অথবা পরের পেজে এইভাবে স্টাপলারিং করবে, করলে পরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আয়তলেখ অঙ্কনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।